আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন বেসুরো বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ। রুদ্রনীল মৌপিয়া, আপনাকে স্বাগত জানাই জি24 ঘন্টা স্টুডিও থেকে। আমি আপনার কাছে আসবো, তার আগে একটু চোখ রাখবো তমলুকে অভিজিৎ, নিজের কেন্দ্রে অর্জুন, আসন বদলালো দিলীপের। তালিকায় সন্দেশখালীর মুখ রেখা পাত্র, বাংলার দ্বিতীয় দফার প্রার্থী তালিকায় পদ্ম শিবিরের চমক। কয়েকদিন ধরে চলা টালবাহানার পর রবিবার রাতে বাংলায় দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করে বিজেপি। দ্বিতীয় দফায় মোট 19টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। তালিকায় সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া অর্জুন সিং, তাপস রায়রা যেমন রয়েছেন, তেমনই রয়েছেন হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। একই সঙ্গে বসিরহাট কেন্দ্রের সন্দেশখালীর মুখ রেখা পাত্রকে প্রার্থী করে বড় চমক দিয়েছে গেরুয়া শিবির। দ্বিতীয় দফায় কলকাতা উত্তর থেকে তাপসকে প্রার্থী করেছে বিজেপি। নিজের কেন্দ্র ব্যারাকপুর থেকে প্রার্থী করা হয়েছে অর্জুনকে। প্রত্যাশা মতোই অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে প্রার্থী করা হয়েছে তমলুক থেকে। বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকায় নাম রয়েছে দিলীপ ঘোষেরও। তবে নিজের আসন মেদিনীপুর থেকে নয়, দলের প্রাক্তন রাজ্য সভাপতিকে টিকিট দেওয়া হয়েছে বর্ধমান দুর্গাপুর থেকে। দিলীপের মেদিনীপুরে এবারের প্রার্থী অগ্নিমিত্রা পল। জল্পনা উড়িয়ে দার্জিলিং কেন্দ্রে প্রার্থী করা হয়েছে বিদায়ী সাংসদ রাজু বিস্তাকে। পদ্মের দ্বিতীয় তালিকা প্রকাশের পরপরেই দলের ক্ষোভ বিক্ষোভ সামনে চলে আসে। রাজু বিস্তার প্রার্থী পদের প্রতিবাদে নির্দল হিসেবে লড়াইয়ের হুঁশিয়ারি দেন কার্শিয়ংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। রেখা পাত্রকে নিয়ে বিভাজন দেখা যায় সন্দেশখালীর প্রতিবাদীদের মধ্যে। তার বিরুদ্ধে পোস্টারও পড়ে। এরই মধ্যেই টিকিট না পেয়ে বেসুরো গাইলেন রুদ্রনীল ঘোষ। হাতে গোনা কয়েকটি অফিসিয়াল গ্রুপ ছাড়া বিজেপির কয়েক ডজন হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বেরিয়ে যান রুদ্রনীল। হোলির দিন থেকেই হোয়াটসঅ্যাপে অন্তত 77টা দলীয় গ্রুপ ছেড়েছেন বিজেপির কালচারাল সেলের আহ্বায়ক। এটা প্রার্থী হতে গেলে আর কতটা ডেডিকেশন দেখানো উচিত বা আর কতটা জনপরিচিতির জায়গা দরকার, সেইটা আমি অবশ্যই একটু খোঁজবার চেষ্টা করছি। দল আমার সঙ্গে একটু যদি আলোচনা করতো ডেকে, তো আমার মনে হয় যে তাতে আমারও বুঝতে খুব সুবিধে হতো। হয়তো তারা ব্যস্ত, খুব ইম্পর্ট্যান্ট একটা লড়াই, তো বুঝতে সুবিধা হয়ে গেলে আমারও তাদেরও বুঝতে একটু সুবিধা বেশি হতো। দু দফায় প্রার্থী তালিকা প্রকাশের পরেও বাংলায় খালি থেকে গিয়েছে 4টি আসন: ঝাড়গ্রাম, আসানসোল, বীরভূম ও ডায়মন্ড হারবার। বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড় ডায়মন্ড হারবার থেকে বিজেপি এখনও প্রার্থীর নাম ঘোষণা না করায় জোর চর্চা শুরু হয়েছে। যদিও রাজনৈতিক মহলে জল্পনা, লোকসভা লড়াইয়ে ডায়মন্ড হারবারের কোনো ভূমিপুত্রকে অভিষেকের বিরুদ্ধে প্রার্থী করতে চাইছে গেরুয়া শিবির। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। রুদ্রনীল, আমরা যদি 3 বছর আগে ফিরে যাই তাহলে আমরা দেখব তখন এই বেসুরো শব্দটা রাজনৈতিক মহলে ভীষণ রকমভাবে পরিচিত এবং খুব ভীষণভাবে ব্যবহৃত একটা শব্দ হয়ে দাঁড়িয়েছিল। আজকে দাঁড়িয়ে আমি যেটা ইন্ট্রোডিউসও করলাম, যে আজকে দাঁড়িয়ে বেসুরো রুদ্রনীল যদি বলি, খুব কি ভুল বলবো? হ্যাঁ, কারণ আমি তো সুরেই রয়েছি, বেসুর তো কোনো কিছু নেই। বরং আমি আমার যে অযোগ্যতা রয়েছে প্রার্থী হওয়ার ক্ষেত্রে নিশ্চয়ই কিছু আছে। কারণ যে 38টা এখন অবধি প্রার্থী তালিকা ঘোষণা করেছেন আমাদের রাজ্য নেতৃত্ব, কেন্দ্রীয় নেতৃত্ব, চুলচেরা বিশ্লেষণ করে সঠিকভাবে, তারা অত্যন্ত যোগ্য এবং জনপরিচিতি বা ডেডিকেশন, দলের প্রতি আনুগত্য বা আরও কিছু এক্স ফ্যাক্টর, যেগুলো দিয়ে সাধারণভাবে প্রার্থীর পরিমাপ করা হয় বা যায়। তো সেই ক্ষেত্রে যেহেতু এখনও পর্যন্ত 38-এর মধ্যে আমার নাম আসেনি, তো না আসতেই পারে। কিন্তু যেমন আমরা কোনো একটা ভালো চরিত্র করতে চাইলে যদি সেই চরিত্রটা অন্য কাউকে দিয়ে দেওয়া হয়, তিনি যদি খুব ভালো পারফর্ম করেন, তো তখন অভিনেতা হিসেবে আমরা আমাদের সেই সহকর্মীর কাছ থেকে বোঝার চেষ্টা করি যে আমার মধ্যে কোন কমটা রয়েছে যেটা উনি আয়ত্ত করে ফেলেছেন। তাই পরবর্তী ক্ষেত্রে সেইটা কিন্তু তার থেকে আমরা শেখবার চেষ্টা করি। ঠিক তেমনই আমার এখানে যারা যারা প্রার্থী হয়েছেন প্রত্যেকেই শুভেচ্ছা এবং অভিনন্দন। যারা যারা নির্বাচন করেছেন, সঠিক নির্বাচন করেছেন। আমি শুধুমাত্র আমার যেহেতু একটু মনে হয়েছিল যে আমি হয়তো এবার প্রার্থী হতে পারি, কারণ দেখুন 2021-এ হাওড়া শিবপুরে বাড়ি, সেখান থেকে আমাকে ভবানীপুরের মতো কঠিন জায়গায় তৃণমূলের গড়, সেখানে তুলে নিয়ে আসে কিন্তু প্রার্থী হতে প্রথমেই সুযোগ দিয়েছিল ভারতীয় জনতা পার্টি দল। আমি কৃতজ্ঞ তাদের উপর এবং আমি লড়াই করেছি। আপনারা সকলেই জানেন যে সেখানে নির্বাচন চলাকালীন আমাকে 3 বার কিন্তু প্রচারের সময় অবধি আমাকে মার খেতে হয়েছে। আমার হাত
হাতের হাড় খুলেও গিয়েছিল, ডিসলোকেট হয়ে গেছিল, তারপরেও কিন্তু আমি মাটি ছাড়িনি। ইলেকশনের পরেও আবার যখন করোনার সময় চাল ডাল ত্রাণ দিতে গেছি, তখনও মার্কেট হয়েছে একটা খুব জনপ্রিয়, আপনাদের মতোই কোনো একটি বড় সংবাদ মাধ্যমের সামনে। তো ফলত ডেডিকেশন বলুন, তারপর জীবিকা বন্ধ হয়ে যাওয়া বলুন, এটা খুব স্বাভাবিক প্রবৃত্তি তৃণমূলের ক্ষেত্রে। রুদ্রনীল, আমি যে বুঝতে পারছি জীবিকা বন্ধ হলে রুদ্রনীল তার পেট ডেফিনেটলি, খালি হলে পেটের আমার চিন্তা এখানে সে দুটো আর পয়েন্ট আছে। আমাদের এক কথা হচ্ছে বলবে না। ঠিকই টিকিটের জন্য প্রত্যাশা থাকা, এটা খুব স্বাভাবিক, কিন্তু আপনি নিজেও বোঝেন যে একটা ছবির কাস্টিং আর প্রার্থী তালিকায় কাস্টিং দুটোর মধ্যে তফাৎ আছে, নাম্বার ওয়ান। নাম্বার টু, বিধানসভা নির্বাচনে 294টা জায়গা থাকে প্রার্থী তালিকায়, লোকসভায় সেটা 42। কে বলে দিল যে 294 প্রার্থী পদের দাবিদার? যে 294 জন যারা কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে যারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন, ঠিক কিসের উপর ভিত্তি করে আপনি এক্সপেক্ট করছিলেন যে এই 42, এখনো 38 জনের নাম বেরিয়েছে, 42 জনের প্রার্থী তালিকায় আপনার নাম থাকবে বা থাকছে? না, এটি প্রত্যাশাটা খুব সাধারণ একটা প্রত্যাশা। দেখুন, লোকসভা নির্বাচন করবার ক্ষেত্রে খুব যে কোনোভাবে ভারতীয় রাজনীতির ক্ষেত্রে বারবার যেটা দেখতে পাওয়া যায়, যারা রাজনৈতিক ক্ষেত্রে আবার সেই অংশে জিতেছেন বা ওই কেন্দ্রে জিতেছেন, তাদের বাদ দিয়ে সেই ধরনেরই প্রার্থী খুঁজে আনা হয় যারা এই একটা লোকসভা অর্থাৎ 7টা বিধানসভা কেন্দ্রে যাদের একটা মিনিমাম জনপরিচিতি রয়েছে। অবশ্যই দলীয় সিম্বল, আমাদের দলীয় নেতার মুখ, মোদিজির মুখ, সেটা অবশ্যই ইম্পর্টেন্ট ফ্যাক্টর, কিন্তু তার সঙ্গে সঙ্গে প্রার্থীও তো একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, এবং সেক্ষেত্রে দেখবার ক্ষেত্রে তাদের এই জনপরিচিতি জায়গাটা দেখা হয়, তার সঙ্গে সঙ্গে তাদের ডেডিকেশন সেটাও কিন্তু দেখা হয়, দলের প্রতি আনুগত্য এবং এক্স ফ্যাক্টর সেটা দেখা হয়। তো যদি সেই নিরিখে দেখতে চাওয়া হয়, তো ফলত প্রার্থী হতে চাওয়া তো এই পরিষ্কার কাটমানির ভাগ চাওয়া মতো নয়। প্রার্থী হতে চাওয়া তো পরিষ্কার শিক্ষা দুর্নীতিতে 2 নম্বরই চাকরি দেওয়ার মতো অপরাধ তো নয়। তো ফলত সেই ক্ষেত্রে যারাই হয়েছেন তাদের প্রতি শুভেচ্ছা জানিয়ে আমার নিজের চিন্তাটা হচ্ছে যে আমি যদি প্রার্থী হতে চাই ভবিষ্যতে, তাহলে কোন কোন গুণগুলো যেগুলো এনাদের মধ্যেও রয়েছেন, যেটাকে বিজেপির মতো একটা পার্টি, যে পার্টির একদম ধারাটাই ডিফারেন্ট, যেখানে দাঁড়িয়ে ডেফিনেটলি যেটার উপর তুমি ব্যাংক করছো জনপরিচিতি ইত্যাদি, সেই জনপরিচিতির ওপর ভিত্তি করে বেশ কিছু প্রার্থীর নাম আমরা অতীতে দেখেছি, বিশেষ করে 2021-এর বিধানসভা নির্বাচনে তো দেখেছি বিজেপিকে। কিন্তু সাধারণভাবে যদি দেখা হয় যে বিজেপির মতো একটা পার্টির ক্ষেত্রে আরও অনেকগুলো ফ্যাক্টর কাজ করে, কোথাও কি মনে হয় তুমি ফিট ইন করতে পারছো না, যে কারণেই আজকে তোমার এক্সপেকটেশন জেগেছে, তোমার মতো বা সে তার থেকেও অধিক ডেডিকেশন থাকা সত্ত্বেও একাধিক বিজেপি নেতাকর্মী যাদের সেরকম কোনো প্রত্যাশা তৈরি হয়নি, তার কারণ তারা বিজেপির যে ভেতরের যে ধারাটা, তার যে স্ট্রাকচারটা, সেটাতে তারা ফিট ইন করছেন। কোথাও কি রুদ্রনীল ফিট ইন করতে পারছে না? না, একদমই সেটা একদমই নয়, সেক্ষেত্রে একদমই এটা নয়। আমি তো এটা জানবার চেষ্টা করছি, তো সেইটা তো অবশ্যই জানতে পারলে একজন কর্মী হিসেবে বিভিন্ন রকমের কাজ রয়েছে, সেই কাজের মধ্যে তো ক্রমাগত রাস্তায় তো আমি রয়েছি। আপনি দেখান যে অন্য কোনো রাজনৈতিক দলে আমার মতো সামান্য যাদের জনপরিচিতি আছেন, যারা এইভাবে জীবিকা এবং জীবনকে প্রায় ত্যাগ করে গিয়ে কঠিনভাবে পড়ে রয়েছেন, দলীয় অনুশাসন মেনে প্রত্যেকটা রাজনৈতিক কর্মসূচিতে তার যোগদান রেখে দিচ্ছেন, তার জীবন এবং জীবিকা দুটোকেই বাজি রেখেছেন। তো এই সমস্ত কিছু মিলেই তো প্রার্থীর জায়গাটা ডেফিনেটলি হয়। তো কি মনে হয় যে বিজেপির মতো পার্টিতে টিকিটমুখী রাজনীতি চলে? না, টিকিটমুখিতা তো রাজনীতির মধ্যেই একটা পাক। কেউ সাংগঠনিক কাজে দক্ষ, কেউ ব্যবস্থাপনার কাজে অত্যন্ত দক্ষ। এবার অবশ্যই কাউকে প্রার্থী করা হয়। আমি তো প্রার্থী হওয়ার জন্য তো আমাকে ভারতীয় জনতা পার্টি তার অগ্নি পরীক্ষা নিয়েছে ভবানীপুরের মতো একটা তৃণমূলের দাবদাহে ঘেরা একটা সিট থেকে, এবং সেখানে একদম যেটাকে বলে যে ওই সোনাকে গলিয়ে বা পুড়িয়ে আরও খাঁটি করার মতো জায়গা, সেই পরীক্ষা তো ডেফিনেটলি দেওয়া হয়েছে, এবং খুব একটা কম ভোট আমি পাইনি যা তৃণমূলের যা অত্যাচার তারপরেও যেটা পাওয়া গেছে। তো যাই হোক না কেন, সেই ক্ষেত্রে আমার শুধুমাত্র আমার জিজ্ঞাসা রয়েছে, সেই জন্য একটু মন খারাপ
সেই মন আবার দুদিন পর ভালো হয়ে যাবে। তার সঙ্গে পরিষ্কার ভারতীয় জনতা পার্টির যে যে কাজ আমি করে যাচ্ছি, যে যে কাজের সঙ্গে দল আমাকে যুক্ত হওয়ার সুযোগ দিয়েছে, সেই কাজ থেকে তো বিন্দুমাত্র সরে যাওয়ার প্রসঙ্গ নেই। আর দ্বিতীয়ত হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাকে অনেক মানুষ ভালোবাসেন, আমি কৃতজ্ঞ তাদের কাছে। দেখুন এই মানে 60-70টা গ্রুপে একটা মানুষের পক্ষে সেটাকে হ্যান্ডেল করা সেটা তো সম্ভব নয়। আমাদের কিন্তু সেটা তো প্রার্থী তালিকা 38 জনের নাম প্রকাশ হওয়ার আগেও যেরকম টাফ ছিল, 38 জনের নাম প্রকাশিত হওয়ার পরও সেরকমই টাফ থাকার কথা। সেখানে অন্তত গত রবিবার দিনটা সেটা কখনো কাট অফ লাইন হতে পারে না। না, তার আগে যে 24টা আমি যে গ্রুপ ছেড়ে দিয়েছি সেই খবরটা তো নিয়ে তো কারোর ইন্টারেস্ট ছিল না, কারণ সেটার সঙ্গে তখন এই প্রার্থীর নামটাম ঘোষণা বা ঘোষণা না হওয়া নিয়ে কোনো রকম উত্তেজনা ছিল না। খুব ফলতই এটা হতে পারে যে রুদ্রনীলও তখন এরকম অভিমানী ছিলেন না। রুদ্রনীলও হয়তো তখন আশা করছিলেন যে আরো এতগুলো জায়গায় প্রার্থীর নাম ঘোষণা বাকি আছে। রুদ্রনীলও তখন অভিমানী ছিলেন না? অভিমানী ছিলেন কি? না, আমি অভিমানী নই তো। অভিমান হয় না, একদমই না। অভিমানী আমি নই, শব্দটা ব্যবহার ভুল হচ্ছে। অভিমান মানুষ অন্যের উপরে করে। আমার মন খারাপ, আমার মনের মালিক আমি, আমার সঙ্গে আমার মন খারাপ, কারুর প্রতি কোনো অভিযোগ নেই। অভিমান অন্যের উপর দিয়ে আসে। আমি একটা কথা বলো রুদ্রনীল, যে মন খারাপের কথাটা আমাদের কাছে ব্যক্ত করছো, যে প্রশ্ন তোমার মনে ঘোরাফেরা করছে, যে প্রশ্নগুলো আমাদের সঙ্গে শেয়ার করছো, সেগুলো দলের কাছে, দলীয় নেতৃত্বের কাছে শেয়ার করেছো বা প্রশ্নের উত্তর জানতে চেয়েছো? না, প্রশ্নের উত্তর এই মুহূর্তে আমি কথা বলবো যে যে অবস্থাটা চলছে সেখানে কিন্তু আরও অনেক কঠিন দায়িত্ব, সেগুলো বন্টন, সেটাকে নিয়ে আমাদের রাজ্য নেতৃত্ব বিশেষ করে তারা অত্যন্ত ব্যস্ত হয়ে রয়েছেন। তো ডেফিনেটলি আমার এই পরবর্তী ক্ষেত্রে যে যে প্রার্থী লিস্ট রয়েছে সেখানে আমার নাম থাকুক বা নাই থাকুক, নির্দিষ্টই একটা সময় নিশ্চয় আসবে যখন তাদেরও মগজ একটুখানি ফাঁকা থাকবে, তারা অবকাশ পাবেন, তখন ডেফিনেটলি আমি কিছু কথা বলবো। এবং তারা আমার যেহেতু দাদা স্থানীয়, তো তারা নিশ্চয়ই আমার সঙ্গে কথা বলবেন এবং উত্তর দেবেন এবং জানাবেন। এখনো 4টে আসন বাকি আছে, এখনো কি আশা রাখছেন? অবশ্যই আশা রাখতে পারি, আমি অবশ্যই আশা রাখতে পারি। আচ্ছা, কোনো আশ্বাস বা কোনো প্রাথমিক বার্তা বা ইঙ্গিত সেটা দলীয় নেতৃত্বের কাছ থেকে ছিল? এত বিজেপি নেতা রয়েছেন যাদের মধ্যে তোমার কথা মতো কোট আনকোট জনপরিচিতি ওয়ালা নেতা নেত্রীও রয়েছেন, হঠাৎ রুদ্রনীল কিভাবে এতটা ডেফিনেটলি আবারও বলছি যে এক্সপেক্ট করাটার মধ্যে অস্বাভাবিকতা কিছু নেই, কিন্তু কোনো প্রাথমিক ইঙ্গিত বা বার্তা বা আশ্বাস বা প্রতিশ্রুতি কিছু ছিল? দেখুন, আমি আমার রাজনৈতিক কর্মী হিসেবে আমি আমার যা ইচ্ছা সেটা অবশ্যই দলকে আমি জানিয়েছি, এবং তারা তাদের ক্ষেত্রে যে শেষ ধাপের যে কিছু কথা তারা বলেছেন সেই কথাগুলো আমার কাছে কি বলবো, খুব একটা বেশি ঠোস যুক্তির মনে হয় না। আমি অবশ্যই কোনো কিছু বলতে চাই না। আমার এক্সপেকটেশন বিরাট হাইটাই কোনো কিছু নয়, কিন্তু কেমন রাজনৈতিক ক্ষেত্রে তাই তো যে পদ্ধতির জায়গা দিয়ে একটা, না শুধু টিকিট মাত্র নয়। দেখুন, আসল কথাটা হচ্ছে তো পরিষ্কার, যেমন এই যে আপনারা রেখা পাত্রকে নিয়ে কথা বলছেন, এটা একজন প্রতিবাদী মুখ, তাকে যে তুলে নিয়ে এসে সেই সম্মান দেওয়া, সেটা সাংঘাতিক বড় একটা অ্যাপিল, সেটা সাংঘাতিক ভালো একটা ইন্টারেস্টিং কাজ, যেটা মোদিজি বিভিন্ন প্রকল্পের মধ্যে দিয়ে এই যে যারা একটু প্রান্তিক মানুষ রয়েছেন, যাদের সমস্যাগুলো এর আগের কোনো সরকার সেভাবে সলভ করেনি, তাদের যেমন তুলে আনবার চেষ্টা করছেন, সেটা অবশ্যই ইন্টারেস্টিং। যেমন আমি চন্দনা বাউরির কথা বলি, আমাদের বিধায়িকা, ঠিক আছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে বাকি অন্যান্য ক্ষেত্রে যখন ভাবা হয় তো তখন সেই পরিমাপটা অ্যাকচুয়ালি কী সেটা তো অবশ্যই আমার জানবার অধিকার আছে। তার সঙ্গে পরিষ্কার দলীয় কাজকর্ম থেকে সরে যাওয়া, কোনো কাজ আমি করব না, আমি গোঁসা ঠোঁট ফুলিয়ে বসে রইলাম, এই সমস্ত ছেলে মানুষের কোনো পরিকল্পনা আমার মধ্যে কখনো ছিল না, নেইও, থাকবেও না।
রুদ্র, এর আগে যখন আপনি বিজেপিতে জয়েন করেন, আপনারও মনে থাকবে, আমাদেরও মনে আছে যে প্রচুর মিম তৈরি হয়েছিল, যে রুদ্র নীল, রুদ্র লাল, রুদ্র সবুজ, রুদ্র গেরুয়া ইত্যাদি। এখন কি রুদ্র গেরুয়াই থাকছে, নাকি এই বসন্তে রুদ্র রং বদলাচ্ছে? না, আমি এইটা পরিষ্কার, আমি তাদের ধন্যবাদ দেব, মানে তাদের অন্তত রুচিক জ্ঞানটা আছে যে আমার নামের পেছনে নীলটা আছে। একদম ছেলেবেলায় যখন তৃণমূলের জন্ম হয়নি সে সময় কংগ্রেস আর সিপিআইএম, এবং অধিকাংশ মানুষেরই কিন্তু ছেলেবেলা ছাত্র রাজনীতি বা যুব রাজনীতি করে কেটেছে, সেটা বামপন্থী সময় কোনো অপশান নেই, আমাদের এখানে ছিল না, কেমন? তো ফলত সেইখানে পরিষ্কার তারা মানুষকে যে কথাগুলো বলেছেন, যেভাবে আমাদেরকে পড়াশোনা ক্লাস নিতেন, পলিটিক্যাল ক্লাস, যে ক্লাসে যা পড়ানো হতো আর মানুষের জন্য যা করবেন তারা বলেছিলেন, ঠিক তার বিপরীত রাস্তায় তারা হেঁটেছেন। ফলত শুধু আমি নই, অগণিত কর্মী সেখান থেকে সরে গেছেন কষ্ট পেয়ে, মানুষও তার ভোট দেওয়া থেকে তাদের থেকে সরে গেছেন। এবং তারপর 2009 সালে আমি আমার পার্টি মেম্বারশিপ ড্রপ করি, তারপর ধেই করে লাফিয়ে গিয়ে নৃত্য করতে করতে আমি কখনো তৃণমূলে যোগদান করিনি। তৃণমূল 2011-এ আসে, 2009-তে আমি ছেড়েছি। তারপর 2013 সালে যখন আমাদের সবাই গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় ফেনোমেনন, মানে তার জনপ্রিয়তা, তার অ্যাপিল, তার পরিশ্রম, তার এক্সাম্পল সর্বত্রই তুঙ্গে, এবং সেখানে গিয়ে প্রত্যেকটা মানুষই কিন্তু তার ফলাফল ঘোষণার সঙ্গে 2011-তে তারা চলে গেছিলেন, পৌঁছে গেছিলেন। আমি যাইনি। 2013-তে নেতা মন্ত্রী ক্রমাগত আমার কাছে পাঠানো হয়, আমি তাদের নাম ডিসক্লোজ করতে চাই না, এবং পরিষ্কার আমাকে তাদের সভায় যেতে বলা হয় এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে বলা হয়, এবং তারপর আস্তে আস্তে যোগাযোগ বাড়ে। আমি কিন্তু তৃণমূলের কোনো পোস্ট কখনো পর্যন্ত হোল্ড করতাম না, যদিও আমাকে সর্বোচ্চ ক্ষেত্র থেকে তৃণমূলের ইম্পর্টেন্ট পোস্ট হোল্ড করার কথা বলা হয়েছিল। যেহেতু আমি ছাত্রদের নিয়ে কাজ করতাম, ছাত্র রাজনীতি করতাম, তো ফলত সেক্ষেত্রে আমাকে সরকারি কিছু দায়িত্ব দেওয়া হয় যে তুমি যদি ওটা না করো তাহলে এইটা করো। আমি সেই কাজ মন দিয়ে করে গেছি, এবং ভোকেশনাল এডুকেশনে আমি যে কাজটা করেছি সেই কাজের জায়গা থেকে অন্তত এইটুকু তো বলতে পারি যে আজকে ভোকেশনাল এডুকেশনের টিচারদের মাইনে মাসের 1 তারিখে হয়, তার জন্য আমায় অনেক পরিশ্রম করতে হয়েছে। পুরনো কথা কি এখন মনে একটু বেশি করে পড়ছে? রবিবারের পর থেকে তৃণমূলের সঙ্গে সম্পর্ক আমার ছিন্ন। না 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 না, একদমই নয়। তো আমি কি সেটা তো আমাকে জানতে হবে এবং জানাতে হবে। কিছু লোক যদি জোর করে ভুলে যাওয়ার চেষ্টা করা হয়, মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক জ্ঞান নিয়ে, তার মিথ্যে নিয়ে, ক্রিমিনালদের পাশে দাঁড়ানো নিয়ে যে কেউ প্রশ্ন করতে পারেন, তার রাজনৈতিক জ্ঞান বা তার মেধা বা তার বুদ্ধি নিয়ে তো কেউ প্রশ্ন করতে পারবেন না, তাই না? তো যাই হোক না কেন, তারপর পরিষ্কার 2020 অবধি পরিষ্কার আমি একটি বিরাট বড় গুরুত্বপূর্ণ চেয়ারে আমি বসি, এবং রাইট টু পাবলিক সার্ভিস কমিশনের কমিশনার এবং আমি এবং ডক্টর অরূপ রায়চৌধুরী দুজনে মিলে প্রথম যে খসড়া তৈরি করি, যার পরবর্তী রূপ হচ্ছে দুয়ারে সরকার। যে অনেকে বলেন না সুবিধে ফুবিধে হ্যান ত্যান, তো আমি যে চেয়ারে বসে কাজ করেছি সেখানে যে চেয়ারে বসে যা মাইনে পেতাম সেটা মানুষের আশীর্বাদে, ভালোবাসা, ঈশ্বরের আশীর্বাদে আসলে কি মানে এই যে থেকে করতে পারতাম। মূল্য বুঝছে না, তৃণমূল এক সময় গিয়ে মূল্য বুঝলো না, বিজেপিও একটা সময় গিয়ে মূল্য বুঝছে না। রুদ্রনীল ঘোষের এক্সপেকটেশনটা একটু বেশি হয়ে তৃণমূল যাচ্ছে। মূল্য টুল্য বোঝেনি টোঝেনি এই সমস্ত কথাবার্তা বললে খুব না না না, তৃণমূল সে আমি তো বলতে পারবো না, সেটা বাকিরা বলবেন। তৃণমূল কখনো মূল্য টুল্য নিয়ে কিন্তু কোনো অসুবিধে নেই, কোনো সেসব জায়গায় কোনো সমস্যা নেই। কিন্তু মুশকিলের জায়গাটা হচ্ছে যে অন্যায়টা আপনারা দেখেছেন যে ঝড় তুফানের পরে একটা সময় এসেছিল যেখানে তৃণমূলের ছোটোখাটো গ্রামের সমস্ত নেতারা কান ধরে উঠবোস করতে করতে পয়সা ফেরত দিচ্ছিল। এই চিত্র সবার নিশ্চয়ই মনে আছে। সেই সময় থেকেই পরিষ্কার আমি কথা বলা শুরু করি দলের ভেতরে এবং সর্বোচ্চ জায়গাতেও, এবং সেখান থেকেই আমার দূরত্ব তৈরি হয়। যখন দেখি যে আমাদের কাছে পুলিশ রয়েছে, প্রশাসন রয়েছে, অথচ যারা খারাপ লোক তাদের বিরুদ্ধে শাস্তি মতো ঘটনা ঘটানো হচ্ছে না, আমার মনে হয়েছিল যে যদি এইভাবে বাকিরা প্রশ্রয় পেয়ে যান তাহলে অন্যেরা পুরো এই সাম্রাজ্য দখল করে বর্তমানে আসি। রুদ্র, যেহেতু আমরা দেখেছি যে মাঝে মাঝে খুব মজার, ভীষণ মজার, ভীষণ এন্টারটেইনিং নানান ছড়া তোমার কাছ থেকে পাওয়া যায়, এবং সেগুলো খুব একদম সমসাময়িক বিষয়কে কেন্দ্র করে, বেশিরভাগ সময় শাসক দলকে বিঁধে। তোমাকে একটা ছড়া এই মুহূর্তে শোনাবো, তুমি প্লিজ আমাদের সঙ্গে থাকো।
রুদ্রনীলের কবিতা গেল হোঁচট খাইয়া, রুদ্রনীলের কবিতা গেল হোঁচট খাইয়া, গাছে তুলে ওরা নিল মইটি কাড়িয়া। রুদ্রনীলের কবিতা গেল হোঁচট খাইয়া, গাছে তুলে ওরা নিল মইটি কাড়িয়া। ভারাক্রান্ত হৃদয় রুদ্র ছাড়িছেন গ্রুপ, ভারাক্রান্ত হৃদয় রুদ্র ছাড়িছেন গ্রুপ, দেশোদ্ধারের বাণী এখন একেবারে চুপ। গভীর সহমর্মিতা সহ কুণাল। রুদ্র কিভাবে উত্তর দিতে চাইবে, ছড়ায় না এমনি? না না, আমার খুব মজা লেগেছে যে আমি যখন এই কবিতার মধ্যে থেকে, কারণ প্রচুর মানুষ রাজনৈতিক যারা নেতা নেত্রী রয়েছেন তাদের বক্তব্যের দ্বারা রাজনৈতিকভাবে সমৃদ্ধ হতে ভালোবাসেন পশ্চিমবঙ্গের প্রচুর জনগণ, আবার একটা বড় অংশের জনগণ রয়েছেন তারা কিন্তু কবিতা, নাটক, গান তার মধ্যে দিয়েই তিনি তার সমাজকে, প্রতিবাদকে চিনতে চান, শুনতে চান। তো আমাকে কাউন্টার করবার জন্য কুণালদা এবং তৃণমূলের দলে সবাই হঠাৎ করে কবি হয়ে গিয়ে প্রচুর লেখালেখি করতে শুরু করেছিলেন। তারপর সেই কবিতা ফ্লপ বলে ঘোষণা হয়েছিল। কুণালদা তবে এইবারে যে কবিতাটা লিখেছেন, আমি বলবো যেই সহযোগিতা করে থাকুক না কেন কুণালদাকে, মানে ছন্দ টন্দ ইত্যাদি মিটার এ সমস্ত মিলিয়ে আগের থেকে ভালো। তা আমার কুণাল ঘোষকে নিয়ে আমার এই মুহূর্তে কী বলতে ইচ্ছা করবে, শুধু একটাই কথা বলবো যে আপনি এমন মহামানব, আপনি ক্ষণ জন্মা, আপনি এমন মহামানব, আপনি ক্ষণ জন্মা, আপনি কি চান দলকে ডোবান, একটু দেখে যান না। থ্যাংক ইউ সো মাচ রুদ্রনীল ঘোষ আমাদের সঙ্গে এতক্ষণ সরাসরি ছিলেন, এবং রুদ্রনীল আমাদের সঙ্গে সরাসরি তার সমস্ত ভাব সেগুলো শেয়ার করলেন রুদ্রনীল ঘোষ, এবং তিনি এই মুহূর্তে দাঁড়িয়ে অন্তত তার আশ্বাস যে তিনি বিজেপিতেই থাকছেন, গেরুয়া শিবিরেই থাকছেন। আমরা এই প্রসঙ্গে আলোচনায় ফিরবো। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মৃত্যুঞ্জয় পাল, বিজেপির পক্ষ থেকে দেবজিৎ সরকার, সিপিআইএমের পক্ষ থেকে শতরূপ ঘোষ, কংগ্রেসের পক্ষ থেকে সুমন রায়চৌধুরী রয়েছেন, রাজনৈতিক বিশ্লেষক শঙ্খদীপ দাস। আমি প্রথমে দেবজিতের কাছেই আসি। দেবজিৎ, রুদ্রনীল ঘোষ তো বেসুরো। না, রুদ্রদা বললেন তো যে বেসুরো নন, বেসুরের কোনো কথাই উঠছে না। ওনার কিছু প্রশ্ন আছেন নেতৃত্বের কাছে, সেই সব প্রশ্ন নিয়ে উনি যাবেন ভোট পরবর্তী সময়। রুদ্রদা যথেষ্ট ভালো অভিনেতা, যথেষ্ট ভালো রাজনীতি করেওছেন এর আগে। আমাদের ওর সম্বন্ধে তো কোনো আলাদা করে বলা নেই। ওনার কথা ক্লারিফিকেশন তো উনি দিয়েছেন। রুদ্রনীল টিকিট ডিজার্ভ করেন না? না, আমি তো তা বলিনি। আমাদের পার্টিতে খুব ভালো কার্যকর্তা আছেন, দেবতুল্য নেতৃত্ব রয়েছেন, সুতরাং টিকিট ডিজার্ভ তো সবাই করেন, কে করেন না, কিন্তু সংখ্যা তো এক। সবাই রুদ্রনীল সুরে না বেসুরে আমি বলতে পারবো না, উনি গান গাইছেন, কিন্তু গান গাওয়ার পিছনে হারমোনিয়াম বাজানোর লোক নেই, মানে খুঁজে বেড়াচ্ছেন কে ওনার ওই হারমোনিয়ামটা ধরবেন। কারণ মুশকিল, তবলাও নেই, পাচ্ছে না। এখানে এসে বলছেন যদি কেউ তবলাটা ধরে, কেউ যদি সঙ্গ দেয়। রুদ্রনীল ঘোষ মানে পলিটিক্যাল অপরচুনিস্ট যাদের মধ্যে আমরা বুঝি পশ্চিমবঙ্গে, তাদের মধ্যে অন্যতম একজন রুদ্রনীল ঘোষ। বিজেপিতে জয়েন করার পর তোমাদের না, পশ্চিমবঙ্গে খুব কম লোক আছে যারা মোটামুটি পশ্চিমবঙ্গে যারা যে রাজনৈতিক দলগুলো প্রতিষ্ঠিত রাজনৈতিক দল, তাদের মধ্যে সব দলগুলো করা হয়ে গেছে রুদ্রনীল ঘোষের। মনে হয় কংগ্রেসটা করেনি, আমি যদি ভুল না হয়ে থাকি। তাহলে রুদ্রনীল ঘোষ একটা রাজনৈতিক অপরচুনিস্ট, ও যেখানে সুযোগ পাবে সেখানে যাবে। এরা শুধু টিকিটের জন্যই ভোট মানে রাজনীতিটা করে। দেখুন, আমার রুদ্রনীল ঘোষের কথা শুনে বিরাট কিছু আমার মনে হয় না উনি এমন কিছু গুরুত্বপূর্ণ লোক রাজনীতির ময়দানে যাকে নিয়ে এত বলতে হবে। ওর একটা কথা আমার কানে লাগলো যে সময় ছাত্রজীবন ছিল রুদ্রনীল ঘোষের, তখন বামপন্থী ছাত্র সংগঠন ছাড়া আর কোনো অপশন ছিল না। আমি বলছি, আমার সামনে দেবজিৎ সরকার বসে আছে, ও বামফ্রন্ট সরকারের আমলে কলেজে পড়াশোনা করেছে, ওর সাথে আমার প্রায় কোনো রাজনৈতিক মত মেলে না, কিন্তু আমি জানি ও বামফ্রন্ট সরকারের আমলে ও এবিভিপি করতো, কি বিজেপি বন্ধী রাজনৈতিক সংগঠন করতো। ওকে একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি যতটা সিরিয়াসলি নিই, আমি কোনোদিন রুদ্রনীল ঘোষকে নিতে পারবো না। আমি একটা কথা তোমাকে বলছি মবিয়াদিন, তোমার কথাও শুনছিলাম, তুমি দুটো কথা বললে আমি তখন খুব কানে লাগলো আমার। বিজেপির মতো একটা পার্টি যার কিনা ধারাটাই ডিফারেন্ট, যেটা কিনা আমরাও একটা সময় শুনেছিলাম যে বিজেপি এইসব প্রশ্নে অনেক সংগঠিত দল, মানে দক্ষিণপন্থী দলগুলোর মধ্যে, এবং টিকিটমুখী রাজনীতি বিজেপিতে হয় না। আমি তোমায় বলছি মবিয়াদিন, একবারও কিন্তু আমি বলিনি টিকিটমুখী রাজনীতি বিজেপিতে হয় না। তুমি যদি প্রি অকুপাইড একটা ধারণা নিয়ে আমি কি প্রশ্ন করছি সেটা বোঝার চেষ্টা করো, তাহলে তুমি তোমার মতো ইন্টারপ্রেট করতে পারো। ইউ হ্যাভ এভরি
রাইট? আচ্ছা, এবার বলতে পারি? হ্যাঁ। টিকিটমুখী রাজনীতির কথাটা তুমি বলোনি। হ্যাঁ, অফকোর্স, কিন্তু টিকিট মুখী রাজনীতি বিজেপিতে হবে কিনা, এখন হ্যাঁ। রুদ্রকে কি প্রশ্ন করেছি সেটা নিয়ে আমি তোমার প্রশ্ন, তোমার সঙ্গে প্রশ্নোত্তরে যাবো না, তুমি তো যদি তোমাকে আমার- প্রশ্ন করেছি তার উত্তর দাও। তুমি যদি আমার কথাটা শেষ করার সুযোগ দাও, সেক্ষেত্রে তুমি দেখো প্রশ্নটা কি, তুমি আমায় প্রশ্ন করতে পারো, তার উত্তরটা কিভাবে দেবো সেটা যদি তুমি ঠিক করে দাও, সেটা তো মুশকিল, তাহলে তো আমার আলোচনায় আসার কোনো মানে হয় না। আমার মনে হয় যে তোমারও যদি একটু ধৈর্য থাকে আমার পুরো কথাটা শোনার, তাহলে আমার বলো। মনে হয় আমি আমার পয়েন্টটাকে বলো। করতে পারবো। কেমন? যেমন আমি তোমার প্রশ্ন ঠিক করে দেবো না, তেমন তুমি আমার উত্তর ঠিক করে আমি দেবে না। কুযুক্তি শুনতে শুনতে আমার পেশেন্স লেভেল বাড়িয়ে ফেলেছি, আমি কুযুক্তির ডোন্ট ওয়ারি, আমি হ্যাঁ প্লিজ জানি, ক্যারি আমি অন। আমি কিন্তু কুযুক্তির আমি একটা উদাহরণ, ব্রেক নিতে আমি তো হবে। আগের দিন সুযুক্তির উদাহরণ দেখলাম যে রিফিউজিরা সবাই সার্টিফিকেট নিয়ে বলো। ভারতে এসেছিল। ছেড়ে দাও। টিকিটমুখী রাজনীতি যে বিজেপিতে হয় না, আমরা বিজেপিতে দেখেছি মৌপিয়াদি, একটা লোক অর্জুন সিং তৃণমূলের মঞ্চে বসে আছে টিকিট নেবে বলে, যখন মঞ্চে টিকিটটা পেলো না, মঞ্চ থেকে নেবে পার্টি অফিসে ফিরে মমতার ছবি নামিয়ে মোদির ছবি তুললো, সে আজকে বিজেপির প্রার্থী। এটাকে বলে টিকিটমুখী রাজনীতি। বিজেপির যে প্রার্থী তালিকা এখন অব্দি 38 জনের নাম বেরিয়েছে, আমি যদি খুব ভুল না করে থাকি, 38 জনের মধ্যে 6 জন রয়েছে তাপস রায়, অর্জুন সিং, সৌমিত্র খা, রতিন চক্রবর্তী, শিলভদ্র দত্ত, সৌমেন্দু অধিকারী, যারা তৃণমূল থেকে এসছে। আমি তোমায় বলি, তাপস রায় যখন বললেন যে ওনার আমরা শুধু রুদ্রনীল ঘোষকে বন্দ্যোপাধ্যায়কে নিয়ে পছন্দ আলোচনা নয়, করছি, বিজেপির প্রার্থী না, তালিকা নিয়ে তোমাকে জিজ্ঞেস করিনি, টিকিটমুখী রাজনীতি নিয়েও কথা বলছি না। আচ্ছা, বুঝতে পেরেছি। সুমন ঠিক আছে, দা, তাহলে ওই সুমন দা, কথাটা যেহেতু আমি কনভার্ট করেছি, সুমন দা, সেহেতু আমার এখানে বলার অধিকার থাকবে না। সুমন দা, ঠিক please। আছে। না, মৌপিয়া রুদ্রনীল ঘোষ তো দেখছে একটা জিনিস না, বিভিন্ন দল থেকে যদি বিজেপিতে আসে, তারা বিজেপি তাদের অ্যাকোমোডেট করে, জনপ্রতিনিধি হওয়ার সুযোগ দেয়। এই কালচারটা ওরা বিজেপিতে রুদ্রনীল ঘোষ দেখছে। 2021 সালেও দেখেছিল যে এক্স্যাক্টলি, আমি 2021-এর প্রসঙ্গটাই তুলছিলাম। হ্যাঁ। 2021-এ সেই ধারাটা দেখা গিয়েছিল। হ্যাঁ, দেখা গেছিল, মানে যোগদান মেলা করে করে রাজ্যের প্রাক্তন ডেপুটি স্পিকার থেকে শুরু করে প্রান্তিক কর্মী অবধি ওদের যোগদান মেলায় যাচ্ছে, সেটা তো রুদ্রনীল ঘোষ দেখেছে। আর যদি একটা এত বড় সে লিপ নিয়েছিল, শাসক দলকে ছেড়ে বিজেপিতে এসেছিল, সে যদি আজকে একটা টিকিট প্রত্যাশা করে, দেবজিৎদের কি সমস্যা আমার জানা নেই। আমি আসবো, আমি শঙ্কর কাছেও যাবো, ছোট্ট একটা বিরতি আমাকে তার আগে নিতে হবে, বিরতির পর ফিরছি, দেখতে থাকুন আপনারা। এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বসিরহাটের বিজেপি প্রার্থীর রেখা পাত্র। রেখা, মৌপিয়া আপনাকে স্বাগত জানাই জি 24 ঘন্টা স্টুডিও থেকে। রেখা, গত পরশু যখন আপনার নামটা দেখা যায়, সেই সময় রীতিমতো সবাই অবাক হয়েছেন। আপনি ভেবেছিলেন যে বিজেপির পক্ষ থেকে আপনাকে এত বড় একটা দায়িত্ব দেওয়া হবে? দেখুন দিদি, আমি তো কখনোই ভাবিনি যে আমাকে বিজেপির একজন প্রার্থী করা হবে। তো আমি না, আমার ভাবনার বাইরে ছিল এটা। আপনি কখন জানতে পারলেন? রেখা, আপনি কখন জানতে পারলেন? আমাকে প্রার্থী ঘোষণা করার আমি ঠিক 7টা 7:30টার দিকে আমি জানতে পারি। আপনার প্রথম মনে কি হয়েছিল? আমাকে যখন এখানে বিজেপি অফিসে ডাকা হয়েছিল, তখন আমি ভেবেছিলাম হয়তো আমাকে অন্য কোনো বিষয়ে ডাকা হচ্ছে, কিন্তু আমাকে যে প্রার্থী করা হয়েছে সেটা তো আমি জানতাম না। না, তো আমি যখনই বিজেপি অফিসে আসি, ওখানে যে স্যার ছিলেন উনি আমাকে বললেন যে আপনার সন্দেশখালীতে এমন কি হয়েছিলেন, কি বিষয়, ডিটেলসে জানতে চাইলেন। আমি ওনাদেরকে বললাম আমাদের সন্দেশখালীর পরিস্থিতির কথা পুরোটাই। বলার পরে উনি আমাকে বললেন আপনি আমাদের এখানেই বসুন, আপনার 7:30টার দিকে আপনাকে মিষ্টিমুখ করানো হবে। আমি ভাবছি যে মিষ্টিমুখ করানো হবে, আমি ভেবেছি হয়তো এই আন্দোলনে হয়তো আমার সাথে হয়তো ওনাদের ভালো লেগেছে, এই জন্য হয়তো আমাকে এই কথাটা বলছেন। তারপর যখন 7:30টার সময় যখন আমি সামনেই টিভি চলছিলেন, আমি টিভিতে যখন দেখলাম যে আমাকে সন্দেশখালীর এই 7টি বিধানসভা নিয়ে একটি লোকসভা নিয়ে বসিরহাটে আমাকে প্রার্থী করা হয়েছে, আমাকে টিকিট দেওয়া হয়েছে,
আমি তো ভাবতেই পারিনি, আমি আশ্চর্য হয়ে গেছিলাম যে আমাকে প্রার্থী করতে পারেন। আর আমি তো ভাবছি যে আমার হয়তো এই 7টি বিধানসভার মা বোন গরিব ভাই বোনেদের ওনাদের ভালোবাসা এবং ওনাদের শুভেচ্ছায় হয়তো আমাকে এই প্রার্থী করা হয়েছে। তো ওনাদের পাশে আমি খুবই শক্ত হাতে দাঁড়াতে পারি, ওনাদের হাতটা শক্ত করে ধরতে পারি, ওনাদের ঘরে ঘরে লড়াইটা পৌঁছে দিতে পারি। রেখা, প্রধানমন্ত্রী স্বয়ং আজকে ফোনে আপনার সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেছেন, প্রায় 9 মিনিট কথা বলেছেন এবং আপনাকে শক্তি স্বরূপা বলে তিনি সম্বোধন করেছেন এবং তিনি এতটাই কনফিডেন্স প্রকাশ করেছেন যে আপনার মনের জোর দেখে তার মনে হয়েছে যে হ্যাঁ আপনি দিল্লি অবধি পৌঁছতে পারবেন। এটা আপনাকে কতটা মনোবল দিয়েছে? আপনি প্রত্যাশা করেছিলেন, আপনি ভাবতে পেরেছিলেন যে প্রধানমন্ত্রী আপনার সঙ্গে ফোনে কথা বলবেন? এটা তো আমি কোনো দিনেই ভাবিনি যে আমার সাথে কোনো দিন মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা হবেন, কিন্তু সেটাই হয়েছে আমার সাথে। আমি মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মোদিদির সাথে দেখা না হোক আমার কথা হয়েছে এবং ওনাকে আমার সন্দেশখালির পুরো ঘটনা বলেছি। আর আমি যদি এই লোকসভা ভোটে জিততে পারি, আমি মা বোনেদের জন্য কি কি করব, এবং শুধু মা বোন নয়, গরিব ভাইদের জন্য, যে পারিশ্রমিক যে ভাইয়েরা আছে যাদের জমি কেড়ে নেওয়া হয়েছে, তাদেরকে কিভাবে আমি তাদের পাশে দাঁড়াবো, তাদের সহযোগিতা করব, সবটাই আমি ওনাকে খুলে বলেছি। তারপরে উনি পুরো আমার কথাটা শুনে উনি আমাকে এইটুকু আশ্বাস দিলেন যে উনি আমার পাশে থাকবেন, ওনার হাত আমার মাথায় আছে। আমার সন্দেশখালীর মা বোনেদের, বসিরহাট সন্দেশখালীর মা বোনেদের মাথায় ওনার হাত আছে। এটা শুনে আমি অত্যন্ত খুশি হয়েছি এবং ওনার প্রতি আমার আরও শ্রদ্ধা কৃতজ্ঞতাবোধ বেড়ে গেল যে উনি আজকের এত বড় একটা মাপের মানুষ হয়েও আমাদের মতো গরিব মানুষদের পাশে এসে দাঁড়িয়েছেন। রেখা, লোকসভা ভোটের মতো একটা ভোট, সেটা তো বিরাট বড় একটা ব্যাপার, বড় একটা চ্যালেঞ্জ আপনি নিয়েছেন, বড় একটা দায়িত্ব আপনার কাঁধে। আপনি ভোট চাইতে গিয়ে কি বলবেন, যেখানে আমরা দেখছি গত 3 মাস ধরে সন্দেশখালি নিয়ে এত আলোচনা হচ্ছে গোটা দেশ জুড়ে? দেখুন, ভোট চাইতে গিয়ে আমার কি বলতে হবে আমার মাদেরকে শেখাতে হবে না, কারণ আমার গরিব মায়েরা, গরিব ভাইয়েরা, বাবারা জানেন যে এই ওনার ঘরের মেয়ে বৌমাকে কিভাবে সাহায্য করবেন, কারণ ওনাদের লড়াই ওনারা লড়তে শিখেছেন। ওনারা এই 2024-এ ওনাদের লড়াই ওনারা লড়তে শিখেছেন, আর ওনারা লড়ে ওনারা নিজের লড়াই নিজেরাই লড়ে দেখিয়ে দেবেন। তারপরে আমার এই লোকসভা ভোটের আমি যদি জিততে পারি, তারপর আমি কি করতে পারি সেটা আমার গরিব মা বোনেরা এবং গরিব বাবারা বা ছোট ছোট ভাইয়েরা তার প্রমাণ পাবে। সন্দেশখালির কথা কি বলবেন? আমরা সবাই লড়াইতে লেবেছি। সন্দেশখালির কথা যেটা বলবো, আমার সন্দেশখালি শুধু তো সন্দেশখালিটা নয়, আমার পুরো 7টা, আমি এখন আমাকে যেহেতু এখানকার টিকিট দেওয়া হয়েছে আমাকে বসিরহাটে, তো আমি 7টা বিধানসভা নিয়েই বলতে চাই। আমার 7টা বিধানসভায় সমস্ত মা বোনেদের কাছে আমার একটাই আবেদন যে আমাদের সাথে যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনাটা যেন দ্বিতীয়বার কারোর সাথে না ঘটে, সেটা ওনাদের মাথায় রাখতে হবে। আর শক্ত হাতে আমাদের এই লড়াইটা লড়তে হবে। আর এই যে লোকসভা ভোট আসছে, এই লোকসভা ভোটে ওনারা যাতে সুস্থভাবে সুস্থ সবলভাবে ভোট দিতে পারেন, তার জন্য আমি পুরোপুরি চেষ্টা করব। রেখা, আমরা দেখেছি আপনার নাম ঘোষণার পর বিভিন্ন জায়গায় বিক্ষোভের ঘটনাও ঘটেছে, সেটা সামাল দিতে পারছেন?
দেখুন টিএমসির কিছু লোক আছে, তারাই এই বিক্ষোভটা দেখাচ্ছেন। আমাদের তো বিজেপি কর্মীর কেউ করছে না এটা, তো আমি এটা নিয়ে ভাববো না, কারণ ওনারাও হয়তো এই লোকসভা ভোটের পরে ওনারাও বুঝতে পারবে যে ওনারা কিছু ভুল করেছে কি ভুল পথে যাচ্ছে। ওনারা আমি আশা করছি যে ওনারা সঠিকটা পরে বুঝতে পারবে এবং সঠিক রাস্তায় ওনারা হাঁটতে শুরু করবেন। রেখা, যদি সন্দেশখালী প্রসঙ্গে আসি, সন্দেশখালী গত 2.5 মাস ধরে আলোচনায়, তার কারণ সেখানে মহিলারা নির্যাতিত হয়েছেন, এই অভিযোগ সেটা সামনে উঠে এসেছে। আপনি একজন প্রতিবাদী, আপনি প্রতিবাদ করেছেন, আপনি অভিযোগ করেছেন, আপনি সন্দেশখালীর মুখ হয়ে দাঁড়িয়েছেন। সেখানে দাঁড়িয়ে আমরা যদি দেখি যে এর আগের যে ইলেকশন, সেই ইলেকশনেও মহিলাদের যে ভোট, মহিলাদের একটা বড় অংশ তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা রেখেছেন। কি মনে হয় সন্দেশখালীর কথা বলে সেই মহিলাদের যে আস্থা মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের ওপর, সেই ভরসা সেটাতে কোথাও ভাগ বসাতে পারবেন, সেটাকে কোথাও নাড়াতে পারবেন? দেখুন এসব মিথ্যে লটাচ্ছে এসব কথাগুলো। আমার সন্দেশখালীর মা বোনেদের মুখ্যমন্ত্রী ওপরে কোনোই ভরসা নেই। আজকের ভরসায় থাকলে ওদের আজকের যে সম্মানহানি হয়েছে সেটা রাস্তায় আন্দোলনে নিয়ে বেরোতো না, সেই আন্দোলনের মাধ্যমে সেটা সারা বিশ্বে ছড়িয়ে দিত না। কেননা যদি আজকে যদি মুখ্যমন্ত্রীকে চাইতেন তাহলে আজকের এই সম্মান হারানোর পরে ওরা চুপ করে ঘরে বসে থাকতেন। চুপ করে ওরা থাকেনি, ওরা রাস্তায় নেমেছে, ওরা প্রতিবাদ করেছে। আর আমি মনে করি যে ওরা সামনেও ওরা প্রতিবাদ চালিয়ে যাবে। আপনি কি আত্মবিশ্বাসী যে জয় পাবেনই, নাকি একটু চিন্তা আছে, দুশ্চিন্তা আছে? দেখুন দুশ্চিন্তা বলতে আছে কিছু, টিএমসি পার্টির কিছু ছোটোখাটো লিডার আছে, তো আমি তাকে নিয়ে ভাববো না, কারণ আমার মা বোনেরা, গরিব ভাই বাবারা, তারাও আমার সাথে আছেন, আমি তাদেরকে নিয়ে এগিয়ে যাব। জয় পেলে আপনি কি করবেন বা কি বলবেন সংসদে? আমার শেষ প্রশ্ন আপনার কাছে। আমি যদি সংসদে যদি জয় পাই, আমি আমার গরিব মা বোনেদের এবং বাবাদের ভাইদের নিয়ে ওনাদের সমস্ত বিপদে ওনাদের পাশে থাকব, সমস্ত বিপদ থেকে ওনাদের উদ্ধার করব এবং যে সমস্যাগুলো ওনাদের সম্মুখীন হয়েছে, যে সমস্যাগুলোর সমাধান এখনো হয়নি, সেই সমস্যাগুলো আমি সমাধান করার চেষ্টা করব। রেখা, অনেক ধন্যবাদ। রেখা পাত্র আমাদের সঙ্গে এতক্ষণ সরাসরি ছিলেন। রেখা পাত্রের কথা আমরা শুনলাম। আমি একটু শঙ্খ ওর কাছে আসি। শঙ্খ, রেখা পাত্রকে বসিরহাট কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী করা, কি মনে হয় মাস্টার স্ট্রোক? না দেখো, এটা তো পুরোপুরি একটা সিম্বলিক ব্যাপার। তার কারণ হচ্ছে যে বসিরহাট লোকসভার যে ক্যারেক্টার, আমরা সবাই জানি যে ওখানে মাইনরিটি বেল্ট এবং কতটা স্ট্রং তৃণমূল। সেখানে বিজেপিও যে রেখা পাত্রকে ওখানে ক্যান্ডিডেট করে খুব জেতার আশা করছে তা নয়, কিন্তু এই সন্দেশখালী ঘটনাকে সামনে রেখে বিজেপি বাংলায় মহিলা ভোটকে নিজেদের দিকে টানার একটা চেষ্টা করছে। ফলে সেদিক থেকে এটা একটা সিম্বলিক, এবং শুধুমাত্র বাংলায় নয়, দেখো গোটা আজকে ভারতবর্ষে নরেন্দ্র মোদী একটা মেসেজ দেওয়ার চেষ্টা করলেন, দেখো আমরা মহিলাদের ক্ষমতায়নের জন্য আমরা কতদূর যেতে পারি, আমরা সন্দেশখালীর একজন নির্যাতিতাকে প্রার্থী করলাম। এবং খুবই ইন্টারেস্টিং, এবং অন্যান্য রাজনৈতিক দলে হয়তো শেখার মতন, সেটা হচ্ছে প্রাইম মিনিস্টার আজকে এতটা সময় দিলেন এই যে মাইক্রো ম্যানেজমেন্ট। প্রাইম মিনিস্টার ডাইরেক্টলি কথা বলছেন একজন প্রার্থীর সঙ্গে, এবং এটা শুধুমাত্র ওর নাম রেখা পাত্রর নাম অ্যানাউন্স করা নয়, সেটাকে একটা বড় জায়গা দিয়ে দেওয়া। তো পুরো ব্যাপারটার মধ্যে একটা প্যাটার্ন আছে। সেই প্যাটার্নটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে মহিলা ভোট, কারণ আমরা দেখেছি যে বিধানসভা ভোটের ফলাফলের পরে একটা কমন আন্ডারস্ট্যান্ডিং ছিল যে বাংলার মহিলা ভোটের একটা বৃহৎ অংশ গেছে তৃণমূলের দিকে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে। তার উপরে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প ঘোষণা হয়েছে, সেটা বাস্তবায়িত হয়েছে, তার ভাতা দ্বিগুণ করা হয়েছে। তার ফলে এই লোকসভা ভোটে তার যে একটা সমূহ ইম্প্যাক্ট হতে পারে বলে বিজেপির একটা আশঙ্কা রয়েছে।
সেই জায়গায় বিজেপি বাংলা মহিলা ভোটেকে একটা অংশকে মানে তৃণমূলের দিক থেকে টানতে চাইছে। একেবারে তার ফলে শঙ্কর, সন্দেশখালী এখানে একটু ঘটনাকে মৃত্যুঞ্জয়ের ঘিরে কাছে রাখতে আসবো। চাইছে এবং মৃত্যুঞ্জয়, সেটা শুধুমাত্র রেখা পাত্রের ED, CBI তদন্তের সিলেকশন মাধ্যমে নয়। বসিরহাটে, সেটা অত্যন্ত ইন্টারেস্টিং না? দেখুন না, এইটা তো প্রমাণিত, আমরা বারবার বলছিলাম এবং সন্দেশখালীতে এটা কোথাও তোমাদের কাজটা, তোমাদের লড়াইটা সেটাকে কঠিন করবে না? একদমই না। প্রথম কথা হলো যে আমরা যখন সন্দেশখালী ঘটনা ঘটছিল আমরা বলছিলাম যে কিছু রাজনৈতিক ষড়যন্ত্র আর কিছু অভিযোগ নিশ্চিতভাবে সত্যি ঘটনা আছে। তো যেখানে অভিযোগগুলো সত্যি সেখানে দল এবং প্রশাসন ব্যবস্থা নিয়েছে, পঞ্চায়েত গেছে। না, অভিযোগকারী যদি প্রার্থী হন তাহলে সঙ্গে সঙ্গে তো এইটা তো রাজনৈতিক ষড়যন্ত্র হয়ে যায়, না, না, অভিযোগ তো না। রাজনৈতিক ষড়যন্ত্র হয়ে যায়, আপনি বলবো আমাদের এটা আমরা অভিযোগ বলেছি সারবত্তাহীন হয়ে যায়। না, সেটা তো প্রমাণিত হবে ভোট বাক্সে এক। কিন্তু এবার যদি আমি মানে বসিরহাট লোকসভা কেন্দ্রটা যদি ভাবেন, গত বছর আমরা 55% ভোট পেয়েছি। সায়ন্তন বাবু যিনি বিজেপিতে ছিলেন, এখন কোথায় আছেন জানি না, তিনি 30% মতো ভোট পেয়েছিলেন, 25% ডিফারেন্স। 7টা বিধানসভা যদি আমি ধরি, বসিরহাট উত্তর, বসিরহাট দক্ষিণ, হারোয়া, মিনাখা, বাদুড়িয়া, হিঙ্গলগঞ্জ এবং 3টে পৌরসভা, বসিরহাট, বাদুড়িয়া এবং টাকি, সবটাই তৃণমূল কংগ্রেসের। তো আমাদের এখানে আলাদাভাবে যেতে হবে না। সন্দেশখালী নিয়ে বসিরহাটে শাহজাহানরা রয়েছে, একটা শাহজাহান একটা প্যাটার্ন, শেখ শাহজাহান একটা প্যাটার্ন, শিবু হাজরা একটা প্যাটার্ন। এর বিরুদ্ধে কি হতো, কিরমভাবে হতো সেটার সম্বন্ধে বারবার বলার কিছু নেই। মহিলারা বলেছেন শাঁখা সিঁদুর দেখে দেখে ভালো মেয়েদের নিয়ে যাওয়া হতো, 3-4 রাত্রি পিঠে বানানো হতো। এটা মহিলারা বলেছেন, আমি বলছি না, এবং ক্যামেরার সামনে বলেছেন, এবং তার সঙ্গে এটাও বলেছেন যে ভালো লাগলে আরও বেশ কিছুদিন ধরে পিঠে বানানো হতো। তো যদি না এখানে আটকানো যায় তাহলে শেখ শাহজাহান, শিবু হাজরা এরা সবাই পিঠে বানাতে আমাদের বাড়ির মেয়েদেরও ডাকবে, সব বাড়ির মেয়েদেরই ডাকবে। তো এই জায়গাটা আমি তোমার ব্যাপারে তো বলিনি, তোমাদের তো বলিনি, তোমাদের তো বলিনি, এবারে তোমার বেলায় বলিনি। এবারে কথাটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস সেখানে উল্টো দিকে দাঁড়িয়ে বলেছে যে ওদের মুখ খুলে কথা বলতে বলো। দ্বিতীয়ত বলেছে যে একজন জনপ্রতিনিধি আবার এখানে বসে দাবি করে গেছেন কোনো টিভি চ্যানেলে যে একদমই না, তিনি আবার মহিলাও বটেন, তিনি বলেছেন যে না না না, এটা ভিডিও দেখাতে পারবে যে ধর্ষণ টর্ষণ হচ্ছে এরকম 3-4 দিন ধরে টিঠে বানানো হচ্ছে, কোনো ভিডিও তো নেই। তা সুতরাং এরপরে দাঁড়িয়ে ওই প্রান্তিক মহিলা যিনি ওইখানে আন্দোলনের মুখ, তাকে যদি আমরা প্রার্থী করি, এ নিয়ে এত আলোচনার কি আছে? দ্বিতীয়ত এটা তো 1 মিনিট, এটা তো বিজেপি নতুন করছে না, যে কথা শঙ্করবাবুও বললেন, আমরা শালতোড়াতে চন্দনা বাউরিকে টিকিট দিয়েছিলাম গত নির্বাচনে। কোন পার্টি এখানে এরকম একটা পার্টিকে দেখিয়ে দিন গত 10 বছরে এই ক্যাটাগরির, আমি একদম এই অর্থনৈতিক যে প্রান্তিকতা আছে সেইখানে একজনকে ভোটের টিকিট দিয়েছে এইরকম টান টান। আমি আসবো শতরূপের কাছে আসবো, ছোট্ট একটা বিরতি আমাকে নিতেই হবে। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, দেখতে থাকুন আপনার রায়। ফিরে এলাম বিরতির পর, আমি শতরূপের কাছে আসবো। শতরূপ, রেখা পাত্রকে প্রার্থী করলো বসিরহাট থেকে বিজেপি এবং আজকে প্রধানমন্ত্রী স্বয়ং তার সঙ্গে দীর্ঘক্ষণ ফোনে কথোপকথন করেছেন। না ঠিক আছে, দেখো রেখা পাত্র ওনার সম্পর্কে আমি খুব কম জানতাম। এর আগে যেদিন ওনারা গেছিলেন প্রধানমন্ত্রী সভায় এবং তারপরে আজকে ওনার কথা শুনলাম, আমার পার্সোনালি ওনার বিরুদ্ধে বলার কিছু নেই। ডেফিনেটলি উনি একটা প্রান্তিক অংশের প্রতিনিধি হিসেবে যদি সিরিয়াসলি রাজনীতি করেন এবং ভোটের ফলাফল যাই হোক না কেন, তারপরেও যদি উনি রাজনীতিতে থাকেন, আমি সবসময় মনে করি সেটা খুব ভালো। মানে অন্ততপক্ষে বিধানসভা ভোটের আগে বিজেপি কয়েকজন তথাকথিত ফিল্ম স্টার থেকে শুরু করে কয়েকজন যাদেরকে প্রার্থী করেছিল, ভোটের পরে যখন বিজেপি কর্মীরাই মার খেলো, তাদেরকে খুঁজে পাওয়া গেল না। তার তুলনায় একজন প্রান্তিক সমাজ থেকে একজন আসবেন, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমার আপত্তির কোনো কারণ দেখছি না। তবে আমি একটা কথা অবশ্যই বলবো, রেখা পাত্র যে কথাটা সন্দেশখালীতে দাঁড়িয়ে বলেছিলেন এবং হয়তো ঠিকই বলেছিলেন, একই কথা কিন্তু সাক্ষী মালিক দিল্লিতে দাঁড়িয়ে বলেছেন মোদির সরকারের বিরুদ্ধে, মোদির এক দলের একজন এমপির বিরুদ্ধে, একজন মন্ত্রীর বিরুদ্ধে। মোদি কিন্তু তাকে ডিফেন্ড করেছেন। আবার মণিপুরের মহিলারা কিন্তু একই কথা সন্দেশখালীর মহিলাদের মতোই চিৎকার করে বলেছেন। আজকে আমরা কি দেখছি মৌপিয়াদি, মণিপুর, নাগাল্যান্ড, মেঘালয় 3টে রাজ্যে বিজেপি একজন, এখানে রেখা পাত্রকে প্রার্থী করেছেন, ওখানে 3টে রাজ্যে একটা দল যারা দেশের সরকার চালায় একজন প্রার্থীকে নিজের সিম্বলে দাঁড় করাতে পারেনি, ওখানকার রিজিনাল পার্টিগুলোকে সমর্থন করতে হচ্ছে। সুতরাং আমরা যদি ধর্ষণের বিরুদ্ধে হয়ে থাকি, তাহলে কিন্তু আমরা সন্দেশখালীরও বিরুদ্ধে, আমরা সাক্ষী মালিকের ঘটনারও বিরুদ্ধে, আমরা মেঘালয় মণিপুরেরও বিরুদ্ধে। আর এখানে ওই মৃত্যুঞ্জয় যে কথাটা বললো, ও একটা হিসেব দিল ভোটের আগে যে এখানে মিউনিসিপ্যালিটি থেকে শুরু করে গোটা বসিরহাটে 7টা বিধানসভা সব জায়গায় তৃণমূল আছে। হ্যাঁ ভাই, তৃণমূল সব জায়গায় আছে বলেই বাড়ির মহিলাদেরকে রাত্রিবেলা পার্টি অফিসে রাত কাটাতে হতো, তৃণমূল না থাকলে এগুলো হতো না। কিন্তু আমি দেখতেই পাচ্ছি তৃণমূল আছে। এগুলো প্রমাণ নেই, এগুলো বলা যেতেই পারে। প্রমাণ কি করে থাকবে? যার প্রমাণ করার কথা সে তো শাহজাহানকে মারা দিচ্ছে। আমার মৃত্যুঞ্জয়ের একটা কথা শুনে খুব অবাক লাগলো। সন্দেশখালীর মতন এত সেন্সিটিভ ঘটনা, যেখানে
মহিলারা অত্যাচারিত হয়েছে, ও সেটাকে এখনো মনে করে পার্টলি ইটস আ পলিটিক্যাল কনস্পিরেসি। আমি ধিক্কার জানাই তৃণমূল কংগ্রেসকে। রেখা পাত্র একজন সরল সাদাসিধা আমাদের বোন, প্রান্তিক অঞ্চলের মানুষ, তিনি প্রার্থী হয়েছেন, অভিনন্দন, তিনি মানুষের জন্য কাজ করুন। কিন্তু বিজেপির এখানে দুটো ডাইমেনশন কনসিডার করে রেখা পাত্রকে প্রার্থী করেছে। এক হচ্ছে অবশ্যই যেটা শঙ্করদীপ বাবু বলছিলেন, মহিলা ভোট। দ্বিতীয় কথা হচ্ছে সন্দেশখালির মতন ঘটনাকে এরা ভোটের পুঁজি করছে ভারতীয় জনতা পার্টি। এটা হচ্ছে সবচেয়ে আমরা তো বদলে দিতে 100% চাই। তোমরা এটাকে আমরা ভোটের পুঁজি করছো, কেন করবো? সেই এটা তো জন্য issue। আজকে এটা কি সেই issue জন্য নয়? ভোটের- তাহলে কিন্তু তোমরা এটা যেতে কি না রেখা ভোটের পাত্রকে issue হওয়ার প্রার্থী মতো করতে। নয়, সুমনদা? নো মানে রাত্রেবেলা শেখ শাহজাহানের লোকেরা বাড়ির মেয়েদের তোমরাও আন্দোলন পিঠে করেছো, করতে আন্দোলনে ডাকবে, সামিল পিঠে ছিলে, বানাতে। আমি অভিনন্দন জানাই। আমরা বলবো কিন্তু না। রেখা পাত্র কিন্তু তাহলে ছেড়ে কেন হবে না? প্রার্থী হতো না যেখানে যদি সন্দেশখালী না অত্যাচারী করতো। অত্যাচারী অসংখ্য কথা বলবো। অত্যাচারী এখানে- হয়ে যাবে, এখানে- মুখী তো প্রার্থী হবে। আজকে যখন দাঁড়িয়ে বিজেপি বা সিপিআইএম বা অন্য যে কোনো দল, অধীর রঞ্জন চৌধুরী তারাও যখন যাচ্ছেন সন্দেশখালীতে, ডেফিনেটলি সন্দেশখালীতে এই মুহূর্তে বার্নিং ইস্যু একদম। এবং যখন সন্দেশখালীর এই রকম পরিস্থিতি, তখন রাহুল গান্ধী এই রাজ্যে ন্যায় যাত্রা করেছেন। রাহুল গান্ধী কথা বলেছেন সন্দেশখালী নিয়ে। না দেখুন, রাহুল গান্ধী অবশ্যই ভেরি সেনসিটিভ টুয়ার্ডস দ্য সন্দেশখালী ইস্যু। কি করে জানলেন? কি করে জানলেন? আপনার সাথে কথা আপনি হয়েছে? একজন জার্নালিস্ট, আপনি খবর নিলে নিশ্চয়ই জানতেন। না, আপনার সাথে কথা রাহুল হয়েছে? গান্ধী নরেন্দ্র মোদীর মতন ফোনে কথা বলেনি মানে হি ইজ অ্যান ইনসেনসিটিভ পারসন। এটা যদি মৌপিয়া তুমি বলো, আমি খুব দুঃখ পাবো। কিন্তু রাহুল গান্ধীর একটা টুইট স্যান্ডেল দেখাতে পারবে। আমি খুব সংক্ষেপে আসবো শঙ্কর কাজে। শঙ্কর, তুমি যেটা বলছিলে, যে প্রতীকী যে বিষয়টা বলছিলে, যে এই মুহূর্তে দাঁড়িয়ে যখন সন্দেশখালী এবং যেটা গত কয়েক মাস ধরে চর্চিত হচ্ছে, এবং সন্দেশখালী ইস্যুকে হাতিয়ার করে আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে মহিলারা শান্তিতে নেই এরকম একটা ন্যারেটিভ বিরোধীরা তৈরি করছে, সেখানে দাঁড়িয়ে রেখা পাত্রকে কি প্রোটাগনিস্ট বাঁচলো বিজেপি? একদম তাই, এবং এটা তো একদম তাই, এবং এটা তো পশ্চিমবঙ্গের রাজনীতি এর আগেও ঘটেছে। ধরো তৃণমূল জমানায় আমরা দেখবো যে যখন এই রিজনানু কাণ্ডে তার দাদাকে প্রার্থী করা বা এই ধরনের ঘটনা তো আমরা দেখেছি, এবং এটা আজকে নতুন নয়, এটা প্রতীকী। তুমি একদম ঠিকই ধরেছো। সত্যজিৎ বিশ্বাস খুন হওয়ার পর তার স্ত্রী, তাকে টিকিট পাওয়া গত 2019-এর নির্বাচনে, তার স্ত্রীকে প্রার্থী করা না। তবে যখন সত্যজিতের ঘটনাটা ছিল একটা মানে রাজনৈতিক হিংসার ঘটনা, কিন্তু এটা একটা সামাজিক একটা ব্যাধি, মানে যেটা বিজেপি দেখাতে চাইছে যে গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় শেখ শাহজাহানদের হাতে নির্যাতিত হচ্ছে মহিলারা, এটা দেখাতে চাইছে। তো সেটার জায়গাটা প্রতীকী মুখ। সেখানে বসিরহাটে বিজেপি জিতলো কি জিতলো না সেটা তাদের কাছে বড় ইস্যু না, তাদের কাছে বড় হচ্ছে যে এই ঘটনাটাকে গোটা বাংলার সামনে তুলে ধরা এবং গোটা দেশের সামনে তুলে ধরা। এবং তুমি দেখে নিও যে এর পর থেকে এই যে নরেন্দ্র মোদী কথা বলেছেন রেখা পাত্রের সঙ্গে, সর্বভারতীয় মিডিয়া পশ্চিমবঙ্গে ভোট কভার করতে এলেই সবার আগে যাবে বসিরহাটে এবং রেখা পাত্রের ইন্টারভিউ করবে। একেবারে আমাদের সময় একদম শেষ। এই মুহূর্তে দাঁড়িয়ে সন্দেশখালীর মুখ রেখা পাত্র, সন্দেশখালীর মুখ হিসেবে রেখা পাত্রকে তুলে ধরে তাকেই প্রার্থী করেছে বিজেপি। মাস্টার স্ট্রোক, শেষ অবধি সেটা ভোটের হিসেবে কতটা কার্যকরী ভূমিকা নেবে এগুলোর উত্তর ভবিষ্যতেই পাওয়া যাবে। আপাতত আপনারা এখানেই শেষ করছি। দেখতে থাকুন জি 24 ঘন্টা।